আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সুপ্রিয় ভিউয়ার্স, শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নিজামুদ্দিন তালুকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দিনারপুর উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলন অধ্যায়ের আজকে আমার তৃতীয় পর্বের ক্লাস। তাহলে আর দেরি নয়, তোমরা সবাই খাতা কলম নিয়ে যার যার টেবিলে বসে যাও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও যে আজকের ক্লাস শুরু হতে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে আমরা পিছনে আরও 2টি ক্লাস অতিক্রম করে এসেছি। দর্পণ সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আজকে আমি সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব, কীভাবে সমতল দর্পণে বিম্ব গঠিত হয় বা প্রতিবিম্ব গঠিত হয় তা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করব, বিন্দু লক্ষ্যবস্তু। দর্পণের মধ্যে একটি লক্ষ্যবস্তু হতে পারে বিন্দু, আর একটি লক্ষ্যবস্তু হতে পারে বিস্তৃত। তো প্রথমে আমি একটি দর্পণের চিত্র অঙ্কন করব, সমতল দর্পণ। ধরে নিলাম M1 M2 একটি সমতল দর্পণ। এই সমতল দর্পণের সামনে ও একটি বিন্দু লক্ষ্যবস্তু। আমরা যতটুকু সামনে ও আছে তার ঠিক ততটুকু পিছনে আমরা আই অঙ্কন করলাম। মনে করি ও একটি বিন্দু লক্ষ্যবস্তু। অ বিন্দু থেকে দর্পণের উপর একটি রশ্মি অভিলম্বভাবে, অর্থাৎ লম্বভাবে দর্পণের উপর একটি রশ্মি আপতিত হলো টি ও পথে। টি ও পথে একটি আপতিত রশ্মি দর্পণের উপর আপতিত হলো। আবার যেহেতু এই রশ্মিটি লম্বভাবে বা অবিলম্বভাবে আপতিত হয়েছে, তাই সেই একই পথেই আবার ওই রশ্মিটি প্রতিফলিত হলো। এখন আরেকটি রশ্মি আমরা ধরলাম যে তির্যকভাবে দর্পণের উপর আপতিত হলো। আমরা ধরলাম এই রশ্মিটা দর্পণের উপর তির্যকভাবে আপতিত হলো। ও কিউ একটি রশ্মি দর্পণের উপর ও কিউ পথে আপতিত হয়ে আবার কিউ আর পথে প্রতিফলিত হয়। কিউ আর পথে প্রতিফলিত হয়। এখন কিউ আরকে যদি আমরা বিপরীত দিকে 2টি প্রতিফলিত রশ্মি আমরা একটি প্রতিফলিত রশ্মি ওটি, ওকে আমরা পেছন দিকে বর্ধিত করলাম। আবার অন্য আর একটি প্রতিফলিত রশ্মি কিউ আরকে আমরা পিছন দিকে বর্ধিত করলাম। 2টি প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দুটাকে আমরা নাম দিলাম আই বিন্দু। তাহলে আই বিন্দুটা হলো ও বিন্দুর
প্রতিবিম্ব। তাহলে আই বিন্দুটা হলো কি ধরনের প্রতিবিম্ব? অবাস্তব প্রতিবিম্ব। এখন এখানে আমরা একটি লম্ব অঙ্কন করলাম, আমরা কিউ এন একটি লম্ব অঙ্কন করলাম। আমরা জানি আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা হলো আপতন কোণ। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা হলো প্রতিফলিত রশ্মি। তাহলে এখানে এন কিউ ও অথবা ও কিউ এন একটি আপতন কোণ, আর প্রতিফলন কোণ হলো আর কিউ এন অথবা এন কিউ আর। এখন আমরা দেখব যে এই প্রতিবিম্বটা দর্পণের কতটুকু পেছনে গঠিত। আমরা এখানে দেখলাম যে আই প্রতিবিম্বটা হলো ও বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। এখন আমরা দেখব যে এই আই প্রতিবিম্বটা দর্পণের লক্ষ্যবস্তু যতটুকু সামনে তার কতটুকু পেছনে গঠিত হয়েছে। এখন আমরা চিত্রে যদি লক্ষ্য করি, চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে টি ও এবং কিউ এন এই দুইটি হলো সমান্তরাল সরল রেখা, এবং কিউ ও বা ও কিউ তাদের ও কিউ হলো তাদের ছেদক। আমরা জানি দুইটি সমান্তরাল রেখাকে যদি একটি রেখা ছেদ করে তাহলে ছেদক রেখার বিপরীত পাশের কোণকে বলা হয় একান্তর কোণ, এবং এই দুইটা কোণ সমান হয়। তাহলে এই কোণটাও আই কোণের সমান হবে। যেহেতু এই দুইটি সমান্তরাল এবং ও কিউ তাদের ছেদক, তাহলে আমরা বলতে পারি কোণ এন কিউ ও ইকুয়াল টু কোণ টি ও কিউ। এই দুইটি কোণ সমান এবং এই দুইটি কোণ আপতন কোণ আই এর সমান। আবার যদি আমরা চিত্রে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ও আই এবং কিউ এন, ও আই অথবা টিআইও বলতে পারি, আমরা ও আইও বলতে পারি। ও আই সমান্তরাল কিউ এন, ও আই এবং কিউ এন দুইটি সমান্তরাল রেখা, এবং আর কিউ আই তাদের ছেদক হলো ছেদক রেখা, যে রেখাটা এই দুইটি সমান্তরাল সরল রেখাকে ছেদ করছে। এখন দুইটি সমান্তরাল সরল রেখাকে যদি একটি রেখা ছেদ করে তাহলে ছেদক রেখার একই পাশের কোণ দুইটিকে বলা হয় অনুরূপ কোণ। এই কোণটা আর কোণ হলে এইটাও আর কোণের সমান হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ এন কিউ আর ইকুয়াল টু কোণ টি আই কিউ অথবা কিউ আই টি। এই দুইটি কোণ সমান এবং এই দুইটি কোণ হলো আর কোণের সমান। আমরা জানি যে আলোর প্রতিফলনের সূত্র অনুসারে আমরা জানি যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে এখানে যেহেতু আই কোণ সমান আর কোণ, তাহলে এখানে এই দুইটি কোণ সমান, কোণ টি ও কিউ, অতএব কোণ টি ও কিউ ইকুয়াল টু কোণ কিউ আই টি। এই দুইটি কোণ পরস্পর সমান। কিউ আই টি হলো এই কোণ
আর কোণ টি ও কিউ হলো এই কোণ, এই দুইটি কোণ সমান। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে দুইটি ত্রিভুজ আছে। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব। আমি উপর থেকে লিখছি। এখানে একটি ত্রিভুজ হলো, আমরা যে কোনো নাম দিতে পারি, ত্রিভুজ টি ও কিউ একটি ত্রিভুজ, এবং আরেকটি ত্রিভুজ হলো কোণ টি কিউ আই। এই দুইটা ত্রিভুজ এ। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি? আমরা একটা পেলাম যে টি ও কিউ, কোণ টি ও কিউ ইকুয়াল টু কোণ কিউ আই টি। আমরা এই দুইটি কোণ পাইলাম সমান। আর কি পাইলাম? এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা টি কিউ হলো উভয় ত্রিভুজের সাধারণ বাহু। আমরা লিখতে পারি যে টি কিউ সাধারণ বাহু। টি কিউটা হলো উভয় ত্রিভুজের সাধারণ বাহু। আমরা আর কি পাইতেছি এখানের মধ্যে? যে আমরা দেখছি যে এই রেখাটা হলো লম্বভাবে অঙ্কিত হয়েছে, তাহলে এই কোণটা সমকোণ। তাহলে এই রেখাকে যেহেতু বিপরীত দিকে বর্ধিত করা হয়েছে, তাহলে এই কোণটাও সমকোণ। তাহলে আমরা লিখতে পারি যে অতএব কোণ কিউটি টি ও ইকুয়াল টু কোণ কিউ টি আই। এই দুইটা কোণ সমকোণ অথবা 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজ সর্বসম হওয়ার যে শর্ত, দুইটি কোণ এবং একটি বাহু আমরা পাইলাম পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজদ্বয়, অতএব ত্রিভুজদ্বয় পরস্পর সমান। এই সর্বসম। ত্রিভুজদ্বয় পরস্পর সর্বসম। ত্রিভুজ দুইটা যদি পরস্পর সর্বসম হয়, তাহলে আমরা বলতে পারি যে এই রেখাটা, এই দুইটি রেখাও পরস্পর সমান। আমরা বলতে পারি অতএব টি ও ইকুয়াল টু টি আই। অর্থাৎ লক্ষ্যবস্তু, তার মানে ও আমাদের ছিল লক্ষ্যবস্তু। এই লক্ষ্যবস্তু দর্পণ থেকে যতটুকু সামনে গঠিত, এই লক্ষ্যবস্তু অবিন্দুরই প্রতিবিম্ব হলো আই, দর্পণ থেকে ঠিক ততটুকু পেছনে গঠিত। এটা আমরা কিভাবে প্রমাণ করলাম? যেহেতু টি ও সমান টি আই, অর্থাৎ টি বিন্দু থেকে অ বিন্দুর দূরত্ব যতটুকু, টি বিন্দু থেকে আই বিন্দুর দূরত্ব ততটুকু। তাহলে আমরা বলতে পারি অতএব লক্ষ্যবস্তু ও দর্পণ থেকে যতটুকু সামনে, প্রতিবিম্ব আই দর্পণ থেকে ততটুকু পেছনে গঠিত বা পেছনে গঠিত অথবা অবস্থিত আমরা বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো যে আমরা এখানে প্রমাণ করলাম সমতল দর্পণের ক্ষেত্রে বিন্দু লক্ষ্যবস্তু, একটি লক্ষ্যবস্তু দর্পণের যতটুকু সামনে থাকে আর তার প্রতিবিম্বটা ঠিক ততটুকু পেছনে গঠিত হয়। আমরা যখন কোনো সমতল দর্পণের সামনে দাঁড়াই বা আয়নার সামনে দাঁড়াই, তখন আমরা দেখি এই আয়না থেকে আমরা যতটুকু সামনে দাঁড়াই, আমাদের ছবিটা ঠিক দর্পণ বা আয়না থেকে ঠিক ততটুকু পেছনে দেখা যায়। আমরা এইটাই প্রমাণ করলাম। এখন আমরা প্রমাণ করব যে বিস্তৃত লক্ষ্যবস্তুর ক্ষেত্রে। আমরা প্রমাণ করলাম বিন্দু লক্ষ্যবস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়। এখন আমরা প্রমাণ করব যে বিস্তৃত লক্ষ্যবস্তুর ক্ষেত্রে প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়।
বিস্তৃত। লক্ষ্যবস্তু দুই ধরনের হতে পারে, একটা হলো বিন্দু লক্ষ্যবস্তু আর একটা হতে পারে বিস্তৃত লক্ষ্যবস্তু। এখন আমরা প্রথমে দর্পণের ছবিটা আঁকি। আমরা ধরে নিলাম M1 M2 একটি সমতল দর্পণ। এখন আমরা দর্পণের সামনে, যেহেতু এর আগে আমরা প্রমাণ করছি যে লক্ষ্যবস্তু দর্পণে যতটুকু সামনে থাকে এই লক্ষ্যবস্তুটা হবে বিস্তৃত লক্ষ্যবস্তু। তাহলে আমরা একটা বিস্তৃত লক্ষ্যবস্তু অঙ্কন করলাম। এখন এটা দর্পণের পিছনে গঠিত হয়েছে, এটা অবাস্তব হবে। আর একটি লক্ষ্য আমি আবার বলতেছি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি প্রথমে একটি সমতল দর্পণ অঙ্কন করলাম M1 M2। এখানে AO একটি বিস্তৃত লক্ষ্যবস্তু। AO এর শীর্ষবিন্দু O বিন্দু থেকে আমরা দর্পণের উপর একটি লম্ব অঙ্কন করলাম OR। এ বিন্দু থেকে আরেকটি লম্ব অঙ্কন করলাম, আমরা এটাকে নাম দিলাম AL। এখন OR এবং OL কে আমরা পেছনে বর্ধিত করলাম, OR কে আমরা বর্ধিত করলাম I পর্যন্ত, যেন OR সমান RI হয়, এবং AL কে আমরা পেছনে বর্ধিত করলাম B পর্যন্ত, যেন AL সমান BL হয়। তাহলে এই BIটাই হবে AO লক্ষ্যবস্তুর অবাস্তব প্রতিবিম্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানের মধ্যে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এই অংশটা কঠিন কিছু না, আসলে খুবই সহজ। আমরা শুধুমাত্র এই শীর্ষবিন্দু যে লক্ষ্যবস্তুটা আছে তার শীর্ষবিন্দু এবং পাদবিন্দু, দুই বিন্দু থেকে দুইটা লম্ব অঙ্কন করলাম দর্পণের উপর এবং পেছন দিকে বর্ধিত করলাম। এই দর্পণ থেকে এই বিন্দুটা যতটুকু সামনে ঠিক ততটুকু পেছনে বর্ধিত করলাম। এল বিন্দু থেকে এই দর্পণের এই বিন্দু, এই লক্ষ্যবস্তুর এই বিন্দুটা যতটুকু সামনে ঠিক ততটুকু পেছনে বর্ধিত করলাম। তারপর এই দুইটা বিন্দু আমরা যোগ করলাম। যেহেতু এই প্রতিবিম্বটা দর্পণের পেছনে গঠিত হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এই প্রতিবিম্বটা হলো অবাস্তব প্রতিবিম্ব। এখন আমরা ও এবং এল থেকে দুইটি করে আমরা এই রশ্মি অঙ্কন করব। আমরা এখানে একটা চৌক অঙ্কন করলাম। ধরে নিলাম যে এটা হলো একটি চোখ। এখান থেকে আমরা প্রতিবিম্বটা দেখতে পাবো। প্রথমে আমরা যে শীর্ষবিন্দুটা আছে, শীর্ষবিন্দু থেকে আমরা একটি রশ্মি
দর্পণের এই বিন্দুতে আমরা একটি আপতিত রশ্মি অঙ্কন করলাম অবিন্দু থেকে এই বিন্দুতে একটি রশ্মি আপতিত হলো, এইটা আবার এইভাবে প্রতিফলিত হলো। এই প্রতিফলিত রশ্মিটাকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি তাহলে এই বিন্দুটা আই বিন্দুতে মিলিত হয়। এখন আরেকটি রশ্মি আমরা এই বিন্দুতে অঙ্কন করলাম, এইটা হলো আপতিত রশ্মি, এই রশ্মিটা হলো আপতিত রশ্মি, এইটা হলো প্রতিফলিত। এখানে আমরা যে কোনো বিন্দুর নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। একটা ধরে নিলাম এটা হলো পি বিন্দু, এইটা হলো P1 বিন্দু। প্রথমে যে লক্ষ্যবস্তু অবিন্দু থেকে একটি রশ্মি আপতিত হলো পি বিন্দুতে, এটা প্রতিফলিত হলো এই ধরে নিলাম এই পথে প্রতিফলিত হলো, এই পথে প্রতিফলিত হলো। এখানে আমরা যে কোনো নাম দিতে পারি যে Pn পথে প্রতিফলিত, এটা হলো N1 পথে। আরেকটি রশ্মি অবিন্দু থেকে এসে P1 বিন্দুতে দর্পণের পর আপতিত হয়ে আবার P1N1 পথে প্রতিফলিত হয়। এই দুইটি প্রতিফলিত রশ্মিকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি, এই দুইটি প্রতিফলিত রশ্মি এসে আই বিন্দুতে মিলিত হয়, অথবা এই দুইটি প্রতিফলিত রশ্মি আই বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এখন আমরা দর্পণের উপর এ বিন্দু থেকে আরও দুইটি রশ্মি অঙ্কন করব। এই যে দুইটি রশ্মি প্রতিফলনের পর আবার বি বিন্দুতে মিলিত হবে। এখন এই একটা রশ্মি ধরে নিলাম এই বিন্দুতে এসে একটি রশ্মি আপতিত হলো, এই রশ্মিটা আবার এই পথে প্রতিফলিত হয়ে চুকের উপরের পাতায় ওইখানে মিলিত হলো। এই প্রতিফলিত রশ্মিকে আমরা পেছন দিকে বর্ধিত করলাম, এটা এসে আবার বি বিন্দুতে মিলিত হলো। আরেকটি প্রতিফলিত রশ্মি এই বিন্দুতে আরেকটি আপতিত রশ্মি এই বিন্দুতে এসে আপতিত হলো, ওইটা প্রতিফলনের পর আবার চোখের যে নিচের পাতার এই অংশের সাথে, অর্থাৎ এখানে আমরা নাম দিলাম, এটা দিলাম মনে করি Q1 আর এটা হলো Q1। আমি আবার বলছি যে এখানে একটি প্রতিফলিত রশ্মি এ বিন্দু থেকে একটি আপতিত রশ্মি কিউ পথে আপতিত হয়ে Qn পথে প্রতিফলিত হয়। অন্য আরেকটি আপতিত রশ্মি Q1 দর্পণে আপতিত হয়ে আবার Q1N1 পথে প্রতিফলিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই দুইটি প্রতিফলিত রশ্মি আমরা বিপরীত দিকে বর্ধিত করার ফলে এটা বি বিন্দুতে এসে মিলিত হয়। এখন তাহলে এই বি আইটা হলো এ ও লক্ষ্যবস্তুর অবাস্তব প্রতিবিম্ব। আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো যে আমি তোমাদের সামনে দুইটি বোঝানোর চেষ্টা করেছি। একটা হলো বিন্দু লক্ষ্যবস্তু আর একটা বিস্তৃত লক্ষ্যবস্তু। তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এটা কঠিন কোনো বিষয় নয়। তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে তোমাদের পাঠ্য বইটা যখন একটু দেখবে আরও তোমাদের কাছে ধারণাটা পরিষ্কার হবে। আজ এ পর্যন্তই। আমি আর
দীর্ঘায়িত করছি না। আমাদের আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।